আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গুজব রটালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জানান, ভারতের সঙ্গে সম্পর্কের যে কোনো জটিলতা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। অন্যদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর অভিযোগ, ফ্যাসিস্টদের খুশি করতে একটি রাজনৈতিক দল ৭১কে মুছে ফেলতে চাইছে। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও দলটির রাজনৈতিকভাবে ফিরে আসা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জানান, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব। আশ্বাস দেন গুজব রটানোকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। আর কোনো প্রশ্ন? সে বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন যারা এগুলো ছড়াচ্ছে? যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে ইতিবাচক অবস্থানের কথাও জানান মন্ত্রী। বলেন, দুই দেশের মধ্যে যে কোনো সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। এই সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিতে কাজ করছে সরকার। যুব বা যুব নারী উদ্যোক্তা যারা রয়েছে তারা যাতে সহজে লোন পেতে পারে সে বিষয় নিয়ে আমাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। এর আগে সকালে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী পতিত আওয়ামী লীগ সহ বর্তমান বিরোধী দল জামায়াত ইসলামীকে নিয়ে সমালোচনা করেন। ৭১কে ছোট করার জন্য, ৭১কে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য বর্তমানে কোনো রাজনৈতিক দল প্রচেষ্টা চালাচ্ছে এবং এই ৭১ স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে যে নামটি অবিচ্ছিন্নভাবে জড়িত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তাকে মুছে ফেলার একটা খুব গভীর চক্রান্তের প্রচেষ্টা চলছে। তার অভিযোগ, জিয়া পরিবারকে ধ্বংস করতে ফ্যাসিস্ট শেখ হাসিনার সকল অপচেষ্টা চালিয়েছে। শেখ হাসিনা এমন কোনো কাজ করেননি, কারণ মুক্তিযুদ্ধে তার পরিবারের অবদান নাই, না তার পিতার, তার না নিজে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এবার সুখবর দিলেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সন্ধ্যার পর থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রী কথা বলেন। এ সময় তিনি বিদ্যুৎ ও গ্যাস সংকটে জনগণের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে এলএনজি খালাস ব্যাহত হওয়ায় এ সময়ে সাময়িক স্থবিরতা দেখা দিয়েছে বলেও জানান অনিন্দ্য ইসলাম অমিত। বলেন, বিগত সরকারের ভুল নীতির কারণে জ্বালানি সংকট চরম আকার ধারণ করেছে। দুঃখ প্রকাশ করছি। গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন তাহলে বিদ্যুতের সংকট হবে, পাওয়ার প্ল্যান্টটা না দিতে পারেন। তারপর আমরা একটা কৌশল নিয়েছি, আমরা সেই কৌশলটা গতকাল সন্ধ্যা থেকে নিয়েছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে গণভোটের রায় বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে দলটির যুব র্যালিতে অংশ নিয়ে তিনি আরও বলেন, এদেশের যুবকরা দেশপ্রেমিক, তারা ইতিহাস রচনা করতে জানে। এই যুব সমাজকে কাজে লাগাতে রাষ্ট্রকে কার্যকর দায়িত্ব নিতে হবে। এ সময় আজাদ অভিযোগ করেন, রাষ্ট্র বক্তৃতামালা আর চাপাবাজিতে ব্যস্ত, দলীয় নেতারা দাঙ্গা, চাঁদাবাজি ও লুটপাটে ব্যস্ত। যুব সমাজ নিয়ে কাজ করার সময় ও সুযোগ তাদের নেই। নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা বর্তমান সরকার ম্লান করে দিচ্ছে। এই অবস্থায় বাংলাদেশকে এগিয়ে নিতে গণভোটের রায় বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। জুলাই সনদের যে গণরায় বাস্তবায়নের দাবি জানাচ্ছি, সেটা যদি না হয় রাজপথে আপনাদের ভবিষ্যৎ রচনার এই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। আসুন, সেই জন্য সরকারকে বাধ্য করতে হবে আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে। জাতির ভবিষ্যৎ রচনার জন্য যুব র্যালি থেকে আজকে নতুন করে আমরা শপথ নেব।
24শে জুলাইয়ে আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশনা দলীয় নেতাকর্মীদের কাছে পৌঁছে দিতেন ওবায়দুল কাদের। সেই নির্দেশনা অনুযায়ী দমন-পীড়ন করেছে আওয়ামী ক্যাডাররা। ফলে জুলাই মানবতাবিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি সংগঠন হিসেবে আওয়ামী লীগেরও দায় আছে। কাদের আরাফাত এবং যুব ও ছাত্রলীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে করা এক মামলায় এমন যুক্তিতর্ক তুলে ধরেছে প্রসিকিউশন। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। জুলাই অভ্যুত্থান দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে ছিল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রসিকিউশনের দাবি, আন্দোলন তুঙ্গে থাকাকালে সরকার ও দলের শীর্ষ পর্যায় থেকে আসে একের পর এক নির্দেশনা। এই 2 দিন জনসংযোগ করবে, তারপরে এই দমনপীড়নের পরিকল্পনা ও নির্দেশনার কেন্দ্রে ছিলেন শেখ হাসিনা ও তৎকালীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একাধিক ফোন আলাপে উঠে আসে দলীয় নেতাকর্মী এমপি মন্ত্রীদের নির্দেশনার চিত্র। এই যে যারা কথা শুনে না, টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। আন্দোলন দমনে নির্দেশনা ও বাস্তবায়নে ভূমিকার অভিযোগে ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত, ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে এই মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আওয়ামী লীগের যে সেক্রেটারি জেনারেল অর্থাৎ ওবায়দুল কাদের, তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার বা পলিটিক্যাল ক্লাউন। বুধবার ট্রাইব্যুনাল 2-এ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। পরে তিনি বলেন, জুলাইয়ের হত্যাযজ্ঞে ব্যক্তির পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগেরও দায় রয়েছে। তৎকালীন আওয়ামী লীগের সেই দুষ্কৃতিপরায়ণ নেতৃবৃন্দ, সেই কারণে তাদের যেমন বিচার হওয়া উচিত, ওই দলটিরও সেইভাবে দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। তারা যে এতগুলো স্বপ্ন দুলিশাত করেছে, এতগুলো স্বপ্ন যে তারা মৃত্যু ঘটিয়েছে। এদিন সাজাপ্রাপ্ত আসামিদের সম্পত্তি ক্ষতিগ্রস্তদের মধ্যে কি প্রক্রিয়ায় ও কতটুকু বন্টন হবে রায়ে তা স্পষ্ট করার আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আইন যেটা আছে সেই আইনে কারোর সম্পত্তি, আসামিদের সম্পত্তি বাজেয়াপ্তির বিধান আছে এবং জরিমানার বিধান আছে, ক্ষতিপূরণ দেওয়ার বিধান আছে। কিন্তু এই ক্ষতিপূরণটা আদায়ের যে প্রক্রিয়া অথবা যে সম্পত্তিটা বাজেয়াপ্তির যে প্রক্রিয়া, সেটি আমাদের রুলস অফ প্রসিডিউরে নাই। যুক্তিতর্কে চায়না রাইফেল, পিস্তল, শটগান, এলএমজি, এসএমজি ও রিভলভার সহ বিভিন্ন অস্ত্র এবং হেলিকপ্টার ব্যবহারের তথ্য তুলে ধরে প্রসিকিউশন। বলা হয়, আন্দোলনকারীদের দমনে 7.62 মিলিমিটার গুলি ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী। একটা দলের সাধারণ সম্পাদক করে দলটাকে বিপর্যস্ত করেছেন। মাইনুল মারুফ, 71, ঢাকা। কেউ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে বনে গেছেন জুলাই যোদ্ধা, কেউ আবার এলাকাভিত্তিক গন্ডগোলে চোট পেয়ে নাম লিখিয়েছেন তালিকায়। অনুসন্ধানে এমন চরিত্রেরও সন্ধান মিলেছে মাদক নিয়ে মারামারির জেরে আহত হয়ে এখন এ ক্যাটাগরিতে নিয়মিত ভাতা তুলছেন। বাদ যায়নি র্যাব, পুলিশ সদস্য সহ সাংবাদিকরাও। সুমন তানভীরের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব, ক্যামেরায় ছিলেন এসএ বাপ্পি। আজিমপুর ইডেন কলেজের মূল ফটকে অপেক্ষা, সঙ্গী সামিয়া নামে জুলাই আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী, যার আহত হওয়ার ঘটনাটি প্রতীকী ছবি হয়ে ওঠে জুলাই সংগ্রামে। সংগ্রামে অংশ নেওয়া সবাই জানলেও দায়িত্বশীল কাউকেই মানানো যাচ্ছে না আহত এই মেয়ে সামিয়া। এখন পর্যন্ত জুলাই যোদ্ধার স্বীকৃতি মেলেনি তার। ঘুরতে হচ্ছে মন্ত্রণালয়ের দাঁড়ে দাঁড়ে। মাথায় ইনজুরি, হাতে ইনজুরি, পুরো বডিতে ইনজুরি, বাট ওরা তো আমাকে আমার ছবিটা নিয়ে ব্যবসা করতেছে। ঢাকা সিভিল সার্জনটা আমি জমা দিই, দেন হচ্ছে এটা আজকে 1 বছর পর এটা হচ্ছে মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে এসেছে। বাধ্য হয়ে আহত সামিয়াকে সেদিন যারা হাসপাতালে নিয়ে যায় তাদের একজনকে খুঁজে বের করি আমরা। কথা হয় তার সঙ্গে। এই ছবিটা তো আপনি? হ্যাঁ, লাল জামা পরাটা আমার। কোলে করে যখন নিয়ে যাচ্ছেন সে হচ্ছে সাইমা। আমরা হ্যাঁ, ও আরো যে 2 জন ছিলাম, যে ছেলেটা আছে ওনার নাম হচ্ছে শাহাদাত হোসেন, আর যে মেয়েটা আছে আদ্রিতা রয়। ওই সময় হচ্ছে ও সেন্সলেস হয়ে ওখানে পড়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, জুলাই ভাতার তালিকায় যোদ্ধা হিসেবে এখন পর্যন্ত যে 15,000 নাম উঠেছে, সবার ক্ষেত্রেই কি ছিল এমন কড়াকড়ি? চলুন একটু অনুসন্ধান করা যাক।
এই দৃশ্য সরকার পতনের পর 5 আগস্ট রাত 10টার মাদক ব্যবসাকে কেন্দ্র করে মিরপুর 10 নম্বরে তাণ্ডব চালানোর ঠিক পরের দৃশ্য এটি। ওই দিন এই যুবকদের রোষানলে পড়ে হাসপাতালে ভর্তি হতে হয় বেশ কয়েকজনকে। ডলার তাদেরই একজন। থানা থেকে ওই দিন আগুন লাগে। শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি হওয়ার পর ডলার নিজের মুখেই বলছিলেন কারা কেন তাকে আক্রমণ করেছে। 5 তারিখ মোটামুটি 10টা বাজে সবাই মিলে মনে করেন হঠাৎ করে আমার উপরে হামলা করছে। এখানে একটা কোপ দিচ্ছে, আর এই জায়গায় আমার শটগান দিয়া গুলি করছে। ওই মাদক ব্যবসায়ী মফিজ পুলিশ ধরছিল, পরে আমাদেরকে পুলিশ বলছে যে সাক্ষী দিতে, পরে আমরা সাক্ষী দিছি। অথচ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এই কাগজপত্র জমা দিয়েই তিনি হয়ে ওঠেন এ ক্যাটাগরির জুলাই যোদ্ধা। প্রতি মাসে সরকার থেকে পাচ্ছেন 20,000 টাকা। ডলার তো জুলাই যোদ্ধা না? তো তার কাগজে তো এই নাম্বার দেওয়া, তো আপনার নাম্বার কেন দেওয়া? এই নাম্বারটা যখন ভর্তি করছিলাম আমি ভর্তি করছিলাম তো চূড়ান্ত ভাবে যখন গেজেটেড হয়েছে তখন নাম্বারটা ডলারের নাম্বার আসবে না, আপনার নাম্বার কেন যাবে? ডলার কি নাম্বার তুমি কি দেয় নাই নাকি? অনুসন্ধানে এমন চরিত্রের দেখা মেলে জাদুর কাঠিতে যারা জুলাই যোদ্ধা হিসেবে ভাতা তুলে যাচ্ছেন, নিয়েছেন এককালীন টাকাও। এই যেমন ভোলার একটি সাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি, যেটি নিয়ে হয় সংবাদও। পরবর্তীতে সেটিকে পুঁজি করেই তিনি বনে যান ভাতাভুক্ত জুলাই যোদ্ধা। যে মোটরসাইকেলটি সেদিন দুর্ঘটনার শিকার হয় সেটির চালকের সঙ্গে কথা হয় আমাদের। আদিল একা একা জুলাই যোদ্ধা বনে যাওয়ায় এখনো তার মনে আক্ষেপ আছে। রিক্সা বাজারের আগে একটা অ্যাক্সিডেন্ট করছিলাম ওই চ্যানেল 24 টপুর সাথে। গাড়ি চালাচ্ছিল কে? আমি উনি আর কি একা একা আবেদন করেছিল, পরে বলছিলেন যে তোমার নামটা আমি ঢুকিয়ে দিই। আপনার সাথে আমি এট এ টাইমে অ্যাক্সিডেন্ট করছি, আপনি যেহেতু আপনার নাম ইন করছেন আমার নাম করেননি, তাহলে আর এখন দরকার নেই। পরে আমাকে সাথ ছিল অনেক, কারণ আমি না করছি। ভোলার জুলাই আন্দোলনে যারা অগ্রগামী ছিলেন তারাও বিষয়টি নিয়ে ক্ষুব্ধ। বঙ্গবন্ধু শিশু কিশোর নামে একটি সংগঠনের সাধারণ সম্পাদকের পদেও নাকি ছিলেন এই সাংবাদিক। সে হচ্ছে গিয়ে একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে আহত হয়েছিল, সে ভাতাটা তো হয়েছিল। তার নাম হচ্ছে তপু তালুকদার। সে এখানে একটু কারসাজি করছে, তপু তালুকদার বাদ দিয়ে আজকে যাচাই বাছাই কমিটিতে ছিল, ওরা বুঝতে পারে না, ওরা বলছে যে হয়তো টাকার কোনো আহত। আমরা যখন সিভিল সার্জনকে জিজ্ঞেস করছিলাম স্যার এটা তো আমরা জানি না কিভাবে আসছে, উনি বলছে যে ঢাকা থেকে নাকি লিস্ট করেছে, এই তথ্য মন্ত্রণালয় থেকে নাকি রিকোয়েস্ট করা হয়েছে। এটা তো ভাইয়া তদবির করছে আর কি, বোঝাই যায়। তবে ফোন ধরে না এই সাংবাদিক। অনুসন্ধানে আইন শৃঙ্খলা বাহিনীরও এমন অন্তত 5 সদস্যের নাম পাওয়া গেছে যারা এখন ভাতাভুক্ত জুলাই যোদ্ধা। শহীদের তালিকায়ও নাম আছে নিহত 2 পুলিশ সদস্যের। বুঝেও পেয়েছেন 30 লাখ টাকার সঞ্চয়পত্র। এসব নিয়ে প্রশ্ন করতে গিয়ে এক পুলিশের রোষানলে পড়তে হয় প্রতিবেদককে। 24 জুলাই শাহবাগ থানায় কর্মরত থাকার পরও নিয়মিত ভাতা তুলছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের জুলাই যোদ্ধা আত্মীয়র বিষয়ে খোঁজ নিতে গিয়েও রোষানলের শিকার হতে হয় প্রতিবেদককে। জয়পুরহাট জেলার প্রধান সমন্বয়ক হাসিবুলের বড় ভাই আনিসুল জুলাই যোদ্ধার ভাতা তুললেও অধিদপ্তরে জমা দেওয়া হাসপাতালের রেজিস্ট্রেশন আইডির কোনো অস্তিত্বই নেই। আমাদের ওই দিন জুলাই যে আহত হয়েছিল ওই পুলিশ কেস খাতায় এই নামে কোনো এন্ট্রি নাই এবং রেজি কোনো মিল নাই। মিলে না, এটা তো তাহলে কি একই জেলার এই সমন্বয়কের বাড়িতে কাজ করা গৃহকর্মীর মেয়েকেও বানিয়ে দেওয়া হয়েছে জুলাই যোদ্ধা। ওখানে বাড়ি খাই পড়ে গেছে। সেদিন তো আপনি জুলাই আন্দোলন আমরা তো মারামারি ওলা জন্য যাইনি, বা চিকিৎসার কাগজপাতি ওলা সব ওলা নিয়ে চলো। সঞ্জিত নিছিল? হ্যাঁ। পরে সঞ্জিতই জানাইছে যে রূপ হয়েছে। হ্যাঁ। অনুসন্ধানে এমন ব্যক্তিরও সন্ধান মেলে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হওয়া গন্ডগোলে নিজের হাতে বোমা ফাটিয়ে রায়হান এখন জুলাই যোদ্ধা। এমনকি সরকারি খরচে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে চিকিৎসা নিয়েছেন থাইল্যান্ডে। হাসপাতালে থাকা তার নথি জালিয়াতি করে এই অপকর্ম করে রায়হান। 8 তারিখে সে ভর্তি হলো, 8 তারিখে পাইলো যে 12 ঘন্টা আগে তার এই বোম বাস্ট হয়েছে, মানে 7 তারিখ হয়েছে।
রায়হানের নিজ জেলা মাদারীপুরে গিয়ে মেলে আরো চাঞ্চল্যকর তথ্য। ইট পাটকেল মারামারির সময় ওর হাতে বোম ছিল, যে ইট আছে না ওই ইট যে ওর হাতে পড়ছে, সাথে সাথে ব্লাস্ট হয়। কবে হয়েছিল মনে আছে? 8ই আগস্ট। তবে রায়হানের এই অপকর্ম ঢাকতে প্রতিবেদককে নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করে তার পরিবার। না না না, ভাই ধরবেন কেন আপনি? আপনি আমার ভাই মতো। না 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 না, আমার একটা ভাই হাত গেছে যে বুঝছেন। না হাতটা তো আপনার ঝুলাইয়া যায় নাই বলে। যায় নাই তো, এইটা রাহেল ভাই। না না না, সারা দেশে গেজেটের জুলাই যোদ্ধার সংখ্যা 14,370 জন। এখন পর্যন্ত এইসব যোদ্ধাদের 170 কোটি টাকা ভাতা দিয়েছে রাষ্ট্র। মোট ব্যয় প্রায় 1000 কোটি টাকা। এই শহীদ মিনার থেকেই ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের এক দফা দাবির সূচনা। তাই এই জায়গাটিতে দাঁড়িয়ে এই আক্ষেপ নিয়ে বলতে চাই, আমাদের মাত্র 3 সপ্তাহের অনুসন্ধানে এমন অসংখ্য ভুয়া জুলাই যোদ্ধার বিষয়ে অভিযোগ মিলেছে। সময় স্বল্পতার কারণে যার সবগুলোর বিষয়ে প্রমাণ মেলাতে পারিনি আমরা। তবে জুলাই যোদ্ধাদের প্রত্যাশা, জুলাইয়ের আবেগ নিয়ে যারা বাণিজ্য করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে সরকার। প্রয়োজনে নতুন করে হবে আবার যাচাই বাছাই। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সুমন তানভীর, ৭১। সিলেটের প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার, তার স্ত্রী এবং গৃহপরিচারিকাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকাল ৯টার দিকে নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ডাকাতি বা ব্যক্তিগত শত্রুতার কারণে এই হত্যাকাণ্ড হতে পারে বলে মনে করছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন হোসাইন আহমেদ সুজাত। সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা। খুব সকালে হঠাৎ করেই এই বাড়ি থেকে ভেসে আসে চিৎকার চেঁচামেচি। খবর পেয়ে আসে পুলিশ। পরে ভবনের দ্বিতীয় তলা থেকে প্রবীণ ব্যবসায়ী ও সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহপরিচারিকা তাহমিনা বেগমের জবাই করা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজন ও আশপাশের বাসিন্দারা জানান, আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগম এলাকার অত্যন্ত পরিচিত ও শান্ত স্বভাবের ছিলেন। তাদের সব সন্তান যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন। ওনার আগে এখানে আর কোনো বসতি ছিল না, এটা টিলা ছিল, টিলা এলাকা জঙ্গল ছিল, উনি প্রথম বসতি ছিল। এটা বলতে পারবো না আমরা তো আমাদের তো ছোট থেকে বড় হয়েছি ওনার মাধ্যমে, আমরা খুব আদর করছে, নানা ডাকছে, খুবই আদর করছে। আমরা দিন ধরে দেখে আসছি যে উনি নিরীহ জীবনযাপন করছেন, উনি কারো সঙ্গে তেমন একটা বিরোধী জড়াতেন না। তার জীবনে গ্রামেও কোনো শত্রু নাই, তাই নলা মানে অমায়িক এক মানুষ, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ। ঘটনার পরপরই ঘটনাস্থলে আসে পিবিআই এর সদস্যরা। প্রাথমিক অনুসন্ধান শেষে মহানগর পুলিশ কমিশনার জানান, এটি ডাকাতি নাকি পূর্ব শত্রুতার জের তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার মোটিভ যদি আমরা যে প্রাইমারি যদি ধারণা করি যে আমরা দেখলাম যে আরও যে কক্ষগুলি আছে এখানে আলমারি এবং এই ওয়ার্ড্রোব যেখানে আছে, এই আলমারি এবং ওয়ার্ড্রোবতে যে খোলা, মনে হচ্ছে যে এখান থেকে মূল্যবান সামগ্রী এখান থেকে সরানো হয়েছে। নির্মম এই হত্যাকাণ্ডের পর থেকে পুরো রায়নগর এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এলাকার মানুষের দাবি, অতি দ্রুত এই হত্যাকাণ্ডে জড়িতদের আটক করার। হুসাইন আহমেদ সুজাত, ৭১, সিলেট। রাজধানীর পল্লবীতে বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় কথিত মাদক কারবারি ল্যাংরা রুবেল সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, মাদক ব্যবসার ১৫ লাখ টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে আলমগীরকে হত্যার পরিকল্পনা করা হয়। এই ঘটনায় রুবেলের শুটার দল গুলি চালায় বলে দাবি ডিবির। বিস্তারিত মহিম মিজানের রিপোর্টে। ৭ আগস্ট পল্লবীর একটি সড়কে হঠাৎ গুলির শব্দ। টার্গেট ছিলেন বিএনপি নেতা আলমগীর হোসেন। হামলাকারীদের গুলিতে গুরুতর আহত হন তিনি। এ সময় গুলিবিদ্ধ হন এক পথচারীও। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্তে নামে ডিবি। এতে বেরিয়ে আসে হামলার নেপথ্যে মাদক ব্যবসার অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের বিষয়টি। বুধবার সংবাদ সম্মেলনে ডিবি জানায়, মাদক বিক্রির প্রায় ১৫ লাখ টাকা নিয়ে আলমগীরের সঙ্গে ল্যাংরা রুবেলের বিরোধ তৈরি হয়। এর জেরেই আলমগীরকে হত্যার পরিকল্পনা করা হয়। আলমগীরের সঙ্গে যেটা জেনেছি 15 লক্ষ টাকার ভাগাভাগি। আলমগীর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার নামেও ঢাকা শহরে অনেকগুলো মামলা আছে। তা 15 লক্ষ টাকার এই মাদক সংক্রান্ত ক্রয় বিক্রয়ের একটা হিসাব নিয়ে তাদের ভিতর দ্বন্দ্ব ছিল।
এ ঘটনায় মাদক কারবারি রুবেল সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে হামলার সঙ্গে জড়িত আরও 2 জনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে ডিবি। ডিবির দাবি, ল্যাংড়া রুবেল দীর্ঘদিন ধরে রাজধানীর মাদক কারবারের সঙ্গে জড়িত। অবৈধ এই কারবার করেই রাজধানীতে বাড়ি গাড়ি সহ বিপুল সম্পদ গড়ে তোলার তথ্য পেয়েছে তদন্ত কর্মকর্তারা। সে অত্যন্ত সুচতুর একজন ব্যক্তি। দুটো গাড়ি আমরা উদ্ধার করেছি, দুটো গাড়ি তার অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতো। সে হেমায়তপুরে যে বাড়িতে থাকতো সেই বাড়িতেও নিয়মিত এই গাড়িগুলো যেত, অথচ আমরা গাড়ি নাম্বার প্লেট দিয়ে সার্চ দিয়ে বিআরটিতে দেখলাম যে গাড়িগুলো অন্য নামে রেজিস্ট্রেশন। যে 2 জন ব্যক্তির নামে দুটো গাড়ি রেজিস্ট্রেশনকৃত, আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি, তারা স্বীকার করেছে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে এই দুটো গাড়ি রুবেল কিনে দিছে। তাছাড়া রুবেলের যে আমরা হেমায়তপুরে যে বাড়িতে গেছি, আমি ভাষায় যদি বলতে হয় তো বলবো যে মোটামুটি একটা প্রাসাদের মতো অট্টালিকা সে বানাইছে। পল্লবীর এই ঘটনায় সরাসরি অংশ নেয় আরও 2 জনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানায় ডিবি প্রধান। মহিম মিজান, ৭১, ঢাকা। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন নাকচ করে দিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি নিয়ে বুধবার এই আদেশ দেন। আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ডনের জামিনের বিরোধিতা করে বক্তব্য দেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন। জামিন আবেদনে বলা হয়, ডনের বিরুদ্ধে এজাহার ও গ্রেপ্তারি ফরওয়ার্ডিংয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি কথিত ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না, তাই তাকে জামিন দেওয়া প্রয়োজন। এর আগে গত 9 আগস্ট রোববার সৌদি আরবে ওমরা পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় ডনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে এবার চাঁদাবাজির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। চট্টগ্রাম আদালতের কোর্ট ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, বুধবার সকালে হাটহাজারী থানার একটি চাঁদাবাজির মামলায় তাকে চট্টগ্রাম দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তার 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক লোকমান হাকিম 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডেভিড ইমনকে এর আগে ফটিকছড়ির হত্যা ও চাঁদাবাজির 2টি মামলায় 10 দিনের রিমান্ডে দিয়েছিল আদালত। সাভারের সাধাপুর এলাকায় মসজিদের মাঠে প্রেসার কুকারে রাখা বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। বেলা 3:30টার দিকে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করে। এ সময় দূর থেকে বিকট শব্দ শোনা যায় এবং আকাশের দিকে সাদা ধোঁয়া উঠতে দেখা যায়। এর আগে মঙ্গলবার রাতে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখে এলাকাবাসী। ড্রামটির ভেতরে কাপড় চোপড় ও একটি প্রেসার কুকার দেখতে পান তারা। সকালে পুলিশকে জানালে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা চারপাশ ঘিরে ফেলেন। এরপর বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হলে দুপুর 3:30টার দিকে এলাকার সবাইকে নিরাপদ জায়গায় সরিয়ে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। বরিশালে জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে পটকা সদৃশ বস্তু বিস্ফোরিত হয়েছে। বুধবার সকাল 10:30টায় এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। বরিশাল নগর পুলিশের কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালে জানান, পটকা ফাটার শব্দ পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। এর মধ্যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিআইডির টিম বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করবে। দ্রুত এই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় আনন্দে উচ্ছ্বাসে ভাসছে তার নিজের জেলা ঠাকুরগাঁও। শহর থেকে গ্রাম, চায়ের আড্ডা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সব জায়গায় এখন আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল। তানভীর হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি এলাকায় বেড়ে ওঠা মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1986 সালে আসেন রাজনীতিতে। 2 বছর পর 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হলে শুরু হয় নেতৃত্বের নতুন অধ্যায়। সেই চেয়ারম্যান থেকে বিএনপির মহাসচিব। দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বর্তমানে দায়িত্বে আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। এবার রাষ্ট্রপতি পদে তার নাম আলোচনায় আসতেই তিনি হয়ে উঠেছেন উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দু। সাম্প্রদায়িক যে আমাদের সমস্যাটা, আমরা আসলে মির্জা ফখরুলের মাধ্যমে কখনো আমরা এই সমস্যাটা ফেস করি নাই। ছোটবেলা থেকে ওনাকে আমরা চিনি, আসলে উনি লোক হিসেবে অনেক ভালো
শিক্ষক হিসেবে অনেক ভালো ছিলেন এবং আমাদের গার্ডিয়ান। ঠাকুরগাঁওবাসী মনে করেন দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা ও ত্যাগের কারণে মির্জা ফখরুল তাদের গর্ব। বাসিন্দারা আরও জানান, তিনি রাষ্ট্রপতি হলে তার অভিজ্ঞতা ও প্রজ্ঞায় সমৃদ্ধ হবে দেশ। বাংলাদেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, দেশের জন্য তার অনেক অবদান রয়েছে। ফখরুল রাষ্ট্রপতির আসনে আসীন হওয়া ঠাকুরগাঁও জেলার জন্য একটা ঐতিহাসিক প্রাপ্তি। আমরা সৌভাগ্যবান। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, মির্জা ফখরুল পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে দেশে ও বিদেশে পরিচিত। তিনি রাষ্ট্রপতি হলে এই পদের ভাবমূর্তি বাড়বে। স্যার একজন আলোকিত মানুষ, স্বচ্ছ রাজনীতিবিদ, শিক্ষক সমাজ আমরা খুবই আনন্দিত। তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে ইতিমধ্যেই তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছেন। 5 মাস 6 মাসে যে কাজটি উনি করেছেন আর কারো পক্ষে এটি সম্ভব ছিল বলে মনে করি না, বিশ্বাস করি না। ঠাকুরগাঁওয়ের মাটি থেকে বঙ্গভবনের সম্ভাব্য যাত্রা, এখন সিদ্ধান্তের অপেক্ষায় পুরো ঠাকুরগাঁওবাসী। বনশ্রী হালদার, ৭১। মৌলভীবাজারের রাজনগরে ভোজ্য তেলবাহী একটি ট্রাক খালে পড়ে মারা গেছেন চালক, আহত হয়েছেন হেলপার। রাজনগর ফায়ার সার্ভিস জানায়, বুধবার সকালে নারায়ণগঞ্জ থেকে ভোজ্য তেলবাহী একটি ট্রাক যাচ্ছিল সিলেটে। মৌলভীবাজারের ধমাই ছাড়া আঞ্চলিক সড়কে একটি ব্রিজ পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে ট্রাকটি নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক রোমান সরকার ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত চালক ও ট্রাকের আহত হেলপারকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনায় পড়া ট্রাকটি উদ্ধারের কাজ চলছে। চাকরির কথা বলে তরুণীদের ডেকে আনা হতো, এরপর আটকে রেখে আপত্তিকর ভিডিও করা হতো, বাধ্য করত বিভিন্ন অবৈধ অ্যাপে লাইভ করতে। নোয়াখালীতে এমন অভিযোগে এক চক্রের 5 জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে এক তরুণী ও 3 কন্যা শিশুকে। এ মামলায় 3 জনের 7 দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ। মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। নোয়াখালীর চৌমোহনীর এই আবাসিক ভবনে ফ্ল্যাট ভাড়া নিয়ে পার্লারের নামে অসামাজিক কাজ করছিল একটি চক্র। তরুণীদের চাকরি দেওয়ার কথা বলে ডেকে এনে আটকে রেখে বানানো হতো আপত্তিকর ভিডিও। গত 7ই আগস্ট সবার আড়ালে ভুক্তভোগী এক তরুণী 999-এ কল দিয়ে পুলিশকে জানায়। পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে চক্রের সদস্য, স্বামী, স্ত্রী, ছেলে সহ 5 জনকে গ্রেপ্তার করে। জব্দ করা হয় ক্যামেরা, 6টি মোবাইল ফোন, চাবুক, চাকু, কেচি ও নগদ 1,98,000 টাকা। এলাকাবাসী জানায়, বাড়ির মালিককে এ বিষয়ে বারবার বলার পরেও তিনি কারো কথায় গুরুত্ব দেননি। আমি অনেক আগেই বাড়ি এলাকা সতর্ক করেছি, কিন্তু বাড়ি এলাকা কোনো পদক্ষেপ নেয়নি। রাত্রে 12টা, 1টা, 2টা, 3টা ওনাদের লোক থাকতো ঠিকই, কিন্তু ওরা বাইকের জন্য তালা মেরে রাখতো, আমাদেরকে ঢুকতে দিত না। মানে বাড়িওয়ালারাও যেন এর পদক্ষেপ নেয়, যারা খোঁজ খবর নেয়, যাতে এর জন্য একটা সুবিচার হয়। আমরা এই অসামাজিক কাজকর্ম এলাকাতে যুবকদের আশা প্রতিবাদ করতেছি। এ বিষয়ে বাড়ির মালিক ডাক্তার শাহাবুদ্দিন জানান, বাসায় অসামাজিক কার্যকলাপের বিষয়ে তিনি জানতেন না। আর প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে, সে দোষী সাব্যস্ত হইলে তার যে বিচার হওয়ার কথা সেই বিচার হোক, এতে আমার কোনো বলার কিছু নেই। আর আমি বাসা ভাড়া দেওয়ার ব্যাপারে ভবিষ্যতে আরও সতর্ক থাকব। নোয়াখালীর পুলিশ সুপার এম নাসির উদ্দিন জানান, উদ্ধার হওয়া এক তরুণী 6 জনের নামে বেগমগঞ্জ থানায় মামলা করেছেন এবং এ বিষয়ে পর্নোগ্রাফি আইন এবং মানব পাচার আইনে মামলা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় উদ্ধার 4 তরুণীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। এরই মধ্যে তারা 3 জন জবানবন্দি দিয়েছে। এছাড়া 3 জনের বয়স 18-র নিচে হয় আদালত এক শিশুকে অভিভাবকের কাছে হস্তান্তর ও 2 শিশুকে সেফ হেফাজতে পাঠিয়েছে। পিন্টু হাজং, ৭১। এদিকে সিলেটে গত 24 ঘন্টায় হামের উপসর্গে 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 130 জনে। নিহতরা হলো রাইসা ও আয়াত। তাদের একজনের বাড়ি সিলেটে ও আরেকজনের বাড়ি সুনামগঞ্জে। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে সিলেটে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 2 জন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু। মৃতদের মধ্যে সিলেট জেলার 47 জন, সুনামগঞ্জে 54 জন, মৌলভীবাজারে 13 জন এবং হবিগঞ্জে 16 জন রয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 286 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ 12টি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। হালাল পণ্য নিয়ে BIISS আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, মাসখানেকের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে ইউরোপীয় ইউনিয়নের সাথেও। এ সময় বক্তারা বলেন, বৈশ্বিক হালাল পণ্যের বাজার $3 ট্রিলিয়ন হলেও বাংলাদেশের অংশগ্রহণ সামান্য। এ সময় একক ও স্বাধীন হালাল সনদ কমিশন গঠনের প্রস্তাব দেন বক্তারা। আরও জানাচ্ছেন মইনুল হাসান। অবাধ বাণিজ্য ও বিনিয়োগ নিশ্চিতে বিশ্বের বহু দেশ একে অপরের সাথে বিশেষায়িত চুক্তি করলেও পিছিয়ে বাংলাদেশ। তবে দেরিতে হলেও বিষয়টি নিয়ে জোরালোভাবে এগুচ্ছে বর্তমান সরকার। এরই মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে করা হয়েছে EPA ও CEPA, যার মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ ঘিরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। হালাল পণ্য নিয়ে আয়োজিত সেমিনারে বাণিজ্যমন্ত্রী জানান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ আরো 12 দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনায় এখন বাংলাদেশ। আর মাসখানেকের মধ্যে শুরু হবে রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের সাথেও। আমরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সাথেও আগামী দিনে FTA তে যাব। এছাড়াও আরো 10-12টা দেশের সাথে আমাদের FTA নেগোসিয়েশন চলমান। ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও হয়তো মাসখানেক পরে আমাদের আনুষ্ঠানিকভাবে আলোচনাটা শুরু হবে। যারা বিনিয়োগ করবে তারা দেখবে যে বহির্বিশ্বে বাংলাদেশের একটা প্রবেশাধিকার আছে কিনা, প্রেফারেন্সিয়াল প্রবেশাধিকার আছে কিনা, এবং সেই প্রবেশাধিকার অর্জন করার মাধ্যমটা হলো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। গবেষণা সংস্থা BIISS এর সেমিনারে বলা হয়, বৈশ্বিক হালাল পণ্যের বাজার এখন $3 লাখ কোটি। এক দশক পর যা ছাড়াতে পারে 10 লাখ কোটি। অথচ বিপুল এই সম্ভাবনাময় খাতে সুবিধা করতে পারছে না বাংলাদেশ। এজন্য বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন বক্তারা। It also has a huge population, like 680+ million people in the Asian market. So it gives a source, the gateway, the products, and also it's a big market. So that is a big opportunity for Bangladesh. বক্তারা বলেন, খাবার ছাড়াও হালাল পণ্যের বড় সম্ভাবনা আছে ঔষধ, কসমেটিক্স, ফ্যাশন, পর্যটন, খাদ্যপণ্য, এমনকি অর্থায়নেও। এই ইকোসিস্টেম গড়ে তুলতে আন্তর্জাতিক সার্টিফিকেশন সংকট দূর করার তাগিদ দেন তারা। প্রস্তাব করা হয় একক ও স্বতন্ত্র কমিশন গঠনের। ইন্ডিপেন্ডেন্ট একটা সার্টিফাইং এজেন্সি করা, এটা একটা ইন্টারেস্টিং প্রপোজিশন। এটার বিষয়ে চিন্তা করা যেতে পারে। আর এক্সেসিভ চার্জ নেই পার টেস্টে, এটা আমরা চেক করে দেখব। এটা যদি রেলিভেন্ট হয়, ইনশাআল্লাহ উইল ওয়ার্ক অন ইট। মালয়েশিয়ার হালাল ইকোসিস্টেম মডেল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ উদাহরণ হতে পারে বলেও মত দেন বক্তারা। মইনুল হাসান, ৭১, ঢাকা। কাগজে কলমে উন্নয়ন ও প্রবৃদ্ধির গতি বাড়লেও তার স্পষ্ট প্রতিফলন নেই কর্মসংস্থানে। অন্যদিকে সংকট বাড়াচ্ছে বৈষম্য, বেকারত্ব। SDG নিয়ে আয়োজিত জাতীয় সম্মেলনে এমন মন্তব্য করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, আয় বৈষম্য সমাজে অস্থিরতা বাড়াচ্ছে, আর দারিদ্র্যের হার না কমায় অর্জন হচ্ছে না কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা। বৈষম্য তো রয়েছে, অন্যান্য ক্ষেত্রেও যে রয়েছে, এবং আমরা দেখেছি যে আন্তঃপ্রজন্ম কিভাবে বৈষম্য সৃষ্টি করে, এবং বিশেষ করে জলবায়ুর ক্ষেত্রে এই আন্তঃপ্রজন্ম আমাদের যে বিদেশি আমাদের যে সমস্ত দায়দেনা আছে সেইগুলিকে আমরা পরের প্রজন্মে দিয়ে যাচ্ছি, সেইগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, এবং সবচেয়ে বড় যে নীতি আমরা করি সেই নীতিতে ওনাদের অন্তর্ভুক্তি এবং একই সাথে ইন্টারসেকশনালিটি যেটা বলি আমরা, সব ধরনের নীতির ভিতরেই ওনাদের রাখতে হবে। আমাদের যেই সরকার আসলেন নির্বাচিত হয়ে, তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো, সেখানে অনেকগুলো প্রোগ্রাম আছে যেগুলো এই পিছিয়ে থাকা মানুষদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখানে ফ্যামিলি কার্ড বা ফার্মার কার্ডের মতো বিষয় যেমন আছে, তেমনি এই সরকার প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা ধাপে ধাপে সর্বজনীন স্বাস্থ্য পরিষেবার দিকে যাবেন। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।